হ্যালো অ্যাসপিরেন্ট, তোমাদের কি ইংরেজিটা খুবই সমস্যা লাগে? কারণ তোমরা টেন্স, ভয়েস, নারেশন ইত্যাদি ফাংশনাল গ্রামারগুলো জানো না। তাহলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে টেন্সের কিছুটা অংশ বুঝতে পারবে। পরবর্তী ভিডিওগুলো কমপ্লিট দেখলে সম্পূর্ণভাবে তোমার টেন্সটা জানা হয়ে যাবে। তো আজকে আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট এবং কন্টিনিউয়াস এই দুটি টেন্সকে পড়ব। তো প্রথমে দেখে নিই আমরা যে টেন্সটা কী। তো টেন্স হচ্ছে, দেখো, কোনো একটা কাজ বা কোনো একটা অ্যাকশন, তার অবস্থা এবং কোনো ইভেন্টকে বোঝানোর জন্য ভার্বের যে ফর্ম ব্যবহার করা হয়, ভার্বকে যেভাবে ব্যবহার করা হয় সেটাই টেন্স বোঝায়। অর্থাৎ ভার্বের প্রত্যেকটা ভার্ব আছে, তাদের নির্দিষ্ট কোনো একটা কাজ বোঝাবার চেষ্টা করে, কোনো একটা স্টেট অফ অ্যাকশন বোঝানোর চেষ্টা করে, এবং সেই ফর্মটাই হচ্ছে টেন্স। ঠিক আছে, যেটা আমরা ক্রিয়ার কাল বলি। তো স্টেট অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট ইজ অফ এ ভার্ব ইজ কল্ড টেন্স। ঠিক আছে, তারপরে আমরা দেখব যে টেন্স যে বিভিন্ন আমরা বললাম অ্যাকশন, স্টেট অফ অ্যাকশন ইত্যাদি বোঝায়, তাহলে টাইম অফ অ্যাকশন ইত্যাদি বোঝায়। তো কোন টাইমে কি বোঝায় সেই অনুযায়ী কিন্তু টেন্স ব্যবহৃত হয়। ধরো বর্তমানকালে কোনো ঘটনা ঘটছে, তাহলে প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। যদি অতীতে কিছু ঘটে থাকে তাহলে পাস্ট টেন্স ব্যবহার করব, এবং ভবিষ্যতে কোনো কিছু সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে ফিউচার টেন্স ব্যবহার করব। ঠিক আছে, তাহলে প্রথমে যে এইখানে সেন্টেন্স লেখা আছে হি গোজ টু স্কুল, মানে সে স্কুলে যায়, এটা প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে। হি ওয়েন্ট টু স্কুল, এটা পাস্ট টেন্সকে বোঝাচ্ছে, কারণ গো, ওয়েন্ট, গন এই তিনটে লাইন আছে। ঠিক আছে, তো এগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা ডিটেলসে জানবো। তো ফার্স্ট আমরা দেখে নিই যে কত ধরনের হয়। তাহলে পাস্ট, প্রেজেন্ট এবং প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এইটা হচ্ছে তিনটে টেন্সের ভাগ মেন। এরপর এই প্রত্যেকটি টেন্সকে তোমরা জানো যে চারটে করে ভাগ আছে। কি কি ভাগ আছে সেগুলোও বলছি। ধরো প্রেজেন্ট টেন্সের কথা চিন্তা করি, তো প্রেজেন্ট টেন্সে চারটে কি কি ভাগ আছে? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাদের এই ক্লাসটা সবথেকে বেশি সুবিধা হবে যদি তোমরা খাতা পেন নিয়ে বসো, তাহলে আরও ভালোভাবে শিখতে পারবে। যারা ডাব্লিউবিপি বা ডাব্লিউবিসিএস প্রিলিমস বা কেপি ইত্যাদি পরীক্ষা দিচ্ছ, তাদেরকে বলবো যে একটু ভালোভাবে শিখলে তোমাদের সুবিধা হবে, কারণ এরর কারেকশন, অন্যান্য কিছু জিনিস যেগুলো অবজেক্টিভ এমসিকিউ টাইপে আসে সেগুলো সলভ করতে পারবে। তো কি বললাম যে টেন্সের চারটে ভাগ আছে। কি কি? ইনডিফিনাইট, প্রত্যেকটি টেন্সের ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, সেকেন্ড হচ্ছে কন্টিনিউয়াস, এগুলো লেখো। ঠিক আছে, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, তিন হচ্ছে পারফেক্ট, আর চার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে লিখছি 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে চারটে ভাগ বললাম, এই চারটে ভাগকে প্রত্যেকটাকে আলাদাভাবে স্ট্রাকচার আছে, প্রত্যেকটার আলাদা গঠন আছে, এবং প্রত্যেকটি গঠনের প্রত্যেকটার ব্যবহারও আলাদা আছে। যেমন আজকে আমরা শিখব প্রেজেন্টের প্রথম ভাগটা, মানে ইনডিফিনাইটটা। তো ইনডিফিনাইটটা কি বোঝায়? ইনডিফিনাইটটা আমরা বুঝবো যে কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন বা কোনো ঘটনা বা কোনো কাজ যেটা আমরা সব সময় বা প্রায়ই করে থাকি, সেরকম কিছু বোঝানোর চেষ্টা করে, অর্থাৎ হ্যাবিট বোঝানোর চেষ্টা করে, বা চিরসত্য কোনো জিনিস বোঝানোর চেষ্টা করে, সেই বা কোনো সামটাইমস, নর্মালি, জেনারেলি এই ধরনের ওয়ার্ড যদি থাকে, তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়। যেগুলো রেগুলার হয়, প্রায়ই হয়, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। এরপর এগুলো তো ব্যবহার করার জায়গা, যে কোথায় ব্যবহার করব, যেগুলো নিত্য সত্য, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা একটা নিত্য সত্য। তো এরকম সূর্য পূর্ব দিকে ওঠে, এটাও একটা নিত্য সত্য। তো নিত্য সত্যর ক্ষেত্রে যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়, তেমনি সাধারণত আমরা যে সমস্ত কাজ রেগুলার করি বা প্রায়ই করি, সেই ঘটনাগুলোর জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। এরপর আমাদেরকে জানতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স লেখার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করব বা কিভাবে লিখব সেন্টেন্স। তো সেন্টেন্সটা লেখার জন্য প্রথমে তোমাকে সাবজেক্ট দেখো একটা ধরে নিতে। একটা আমরা সাবজেক্ট ধরছি, ধরো আই। ঠিক আছে, একটা ভার্ব ধরছি ডু, আর একটা অবজেক্ট ধরছি ইট। ঠিক আছে, এটা দিয়ে আমরা তাহলে আই ডু, আই ইট, সরি, আই সাবজেক্ট ধরছি আই, ভার্ব ধরছি ইট, আর আরেকটা অবজেক্ট ধরছি রাইস। ঠিক আছে, তাহলে আই ইট রাইস, এই তিনটে দিয়ে আমরা একটা সেন্টেন্স গঠন করব প্রেজেন্ট ইনডিফিনাইটে।
প্রেজেন্ট ইনডিফিনাইটে যখন সেন্টেন্স গঠন করব তখন আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে একটা স্ট্রাকচার দিতে হবে। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, এবং এটা মনে রাখতে হবে ইএস বা এস এটা যোগ করতে হবে যদি সাবজেক্টটা থার্ড পারসন হয় তার সাথে অবজেক্ট। ঠিক আছে, তো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এইটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মুলা। যেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস ইএস যোগ হবে সেটাও মনে রাখতে হবে। তাহলে আমরা যদি এখন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট জেনে যাই তাহলে কেমন করে সেন্টেন্স লিখব, দু একটা এক্সাম্পল দিই। ধরো একটা থার্ড পারসন সিঙ্গুলার এক্সাম্পল দিই যেক্ষেত্রে এস ইএস যোগ হয়। এস ইএস যোগ করা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, একবারই মনে রাখবে একটি ক্ষেত্রেই, সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে নেব। যেমন ধরো কর্তা ধরলাম হি, হি মানে কি, হি মানে থার্ড পারসন এবং সিঙ্গুলার। কেন হচ্ছে বলছি, থার্ড পারসন বোঝার জন্য এটুকুই মাথায় রাখবে যদি আই আর ইউ না থাকে তবেই কিন্তু থার্ড পারসন ধরে নেবে। ঠিক আছে, সহজে মনে রাখার জন্য, ট্রিক্সের জন্য, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এসব মনে রাখতে হবে না। ঠিক আছে, যদি তোমরা মনে না রাখতে চাও মাথায়, তাহলে তোমরা এটুকু মনে রাখো যে আই আর ইউ যদি না থাকে, যে কোনো কিছু থাকে, সেটাই থার্ড পারসন, এবং যদি সেটা সিঙ্গুলার হয় তবেই এস ইএস যোগ হবে। তাহলে আমরা করছি কি, সাবজেক্টটা ধরলাম হি, তারপরে ধরো এরপর আমরা ভার্ব ধরবো, ভার্ব ইট লিখেছি, তাহলে এখানে কি হবে, ইটস হবে। কেন হচ্ছে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, আর তারপরে রাইস, তাহলে হি ইটস রাইস, এটা হয়ে গেলো একটা সেন্টেন্স। নেক্সট আরেকটা সেন্টেন্স লিখছি, দেখো এইখানে আছে, এইখানে দি ওল্ড লেডি, এখানে ওল্ড লেডিটা কি হচ্ছে, একটা থার্ড পারসন, কারণ আই আর ইউর বাইরে, তার জন্যেই এখানে গো ভার্বের সাথে ইএস যোগ করা হয়েছে, গোজ লেখা হয়েছে। তাহলে দি ওল্ড লেডি গোজ ফর এ ওয়াক ইন দ্য মর্নিং। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে একটাই জিনিস মাথায় রাখবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, বাস, আর কিচ্ছু মনে রাখতে হবে না। তারপরে এটা তো হয়ে গেল তোমাদের স্টেটমেন্ট। এবার অনেক সময় তো হয় প্রশ্ন লিখতে হয়, তো প্রশ্ন বা নাবাচক কোনো কিছু লিখতে গেলে ইনডিফিনাইট টেন্সে একটা বাড়তি জিনিস আনতে হয়, সেটা হচ্ছে ডু বা ডাজ। ঠিক আছে, ডু বা ডাজ এই বাড়তি শব্দটা আনতে হয় যদি প্রশ্ন করতে হয়। তাহলে প্রশ্ন করার সময় এই ডু বা ডাজ, যেটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলছি, সেটা সাবজেক্টের আগে চলে আসে। অর্থাৎ আমাদের যে স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা তো আমরা লিখলাম, এবং ভার্বের সাথে এস ইএস যেটা ছিল। তাহলে আমরা যদি প্রশ্নবোধক কিছু করতে চাই তাহলে এই সাবজেক্টের আগে আমরা নিয়ে আসব ডু বা ডাজ। যদি ডাজ নিয়ে আসি তাহলে ভার্বের সঙ্গে আর এস যোগ করার কোনো দরকার নেই, আর ডু থাকলে তো আমরা এস যোগ করি না। ঠিক আছে, তো ডু বা ডাজ যদি সাবজেক্টের আগে আসে তখনই প্রশ্নবোধক শব্দ করা যায়। ডু ডাজকে সামনে আনলাম, তারপরে সাবজেক্ট লিখলাম, তারপরে ভার্ব, আর তারপরে অবজেক্ট, এই তো হয়ে গেল, এটা হয়ে গেল প্রশ্নবোধক বাক্য। তাহলে তোমরা প্রশ্নবোধক বাক্যও শিখিয়ে। এরপর আমরা নেগেটিভ বাক্য বা না সূচক বাক্য কেমন করে করব সেটা দেখব। না সূচক করতে গেলে ডাজ নট বা ডু নট করতে হয়। যেমন হি ডাজ নট ওয়ার্ক, হি ডাজ নট প্লে, হি ডাজ নট স্টাডি, এই ধরনের শব্দগুলো ব্যবহার হচ্ছে। তাহলে ডাজ নট হচ্ছে, আর যদি ডু ব্যবহার করি তাহলে হচ্ছে আই ডু নট ইট, হ্যাঁ, দে ডু নট ইট। তাহলে এইগুলো হচ্ছে তোমার নেগেটিভ ধরনের বাক্য। তো যখনই টেন্স করবে তখনই তোমরা 4 ধরনের বাক্য লেখার চেষ্টা করবে। 4 ধরনের বলতে একটা সাবজেক্টকে নিয়ে, ধরো আমি সাবজেক্ট ধরলাম হি, ভার্ব ধরলাম ওয়ার্ক, আর আদার ওয়ার্ড ধরলাম হার্ড। তাহলে এইটা যদি প্রথমে যে স্টেটমেন্ট টাইপের করি তাহলে কি হবে, হি ওয়ার্কস হার্ড, হয়ে গেল। এবার প্রশ্নবোধক করতে গেলে তোমাকে ডু বা ডাজ আনতে হবে, আবার নেগেটিভ করতে গেলেও ডু ডাজ আনতে হবে। তাহলে প্রথমে নেগেটিভ করে নিই। নেগেটিভ করতে গেলে কি করব, হি ডাজ নট ওয়ার্ক হার্ড। কেন হলো ডাজ, কারণ এইখানে দেখো এস ছিল থার্ড পারসন, এই যে এটা থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এস যোগ হয়েছে, আর এটা থার্ড পারসন সিঙ্গুলার, তার কারণেই ডাজ ব্যবহার হয়েছে। অর্থাৎ যে ক্ষেত্রে আমরা এস যোগ করি তার জন্য ডাজ ব্যবহার হবে, আর যাদের আমরা এস ইএস যোগ করি না তার ক্ষেত্রে ডু ব্যবহার হবে, এটা মাথায় রাখবে। আর ডাজটা ব্যবহার হয় শুধুমাত্র একটি কেসেই, সেটা হচ্ছে
থার্ড পারসন সিঙ্গুলার, বারবার বলছি থার্ড পারসন সিঙ্গুলার, এটাই মাথায় মনে রাখবে। তাহলে হি ডাজ নট ওয়ার্ক হার্ড, তাহলে এটা হয়ে গেল নেগেটিভ। আবার প্রশ্নবোধক করতে গেলে তোমাদেরকে ডাজটা সামনে আনতে হবে, ডু বা ডাজটা যদি সামনে নিয়ে আসো তখন প্রশ্নবোধক বাক্য হবে। আর যদি ডু বা ডাজটা এবার যদি নেগেটিভ করো তাহলে তো বলে দিলে, এবার ডু ডাজটা সামনে নিয়ে এসো এবং সামনে নিয়ে এসে তোমরা এই যে এখানে ডু বা ডাজটা নিয়ে এসো, ডাজ হি ওয়ার্ক হার্ড। আর যদি নেগেটিভ করতে হয় ডাজ হি নট ওয়ার্ক হার্ড, এরকম হবে সেন্টেন্সগুলো। তো একটা ভার্ব, একটা সাবজেক্ট, একটা অবজেক্ট নিয়ে, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট নিয়ে তোমরা এরকম 4টে করে সেন্টেন্স তৈরি করা শিখে নাও, তাহলেই তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা পারবে। এরপর আমরা এক্সারসাইজ কিছু প্র্যাকটিস করে নেব। এক্সারসাইজগুলো দেখি, এটা এসপি বক্সির বই থেকে নেওয়া এক্সারসাইজ। প্রথমে আছে বাসেস ড্যাশ অন দ্য রোড এভরি আওয়ার, তো প্রতি ঘন্টায় বাস চলছে, এটা কেমন ব্যবহার করব, বাসেস। তাহলে যদি বাসেস বলি তাহলে থার্ড পারসন অবশ্যই, মানে আই আর ইউর বাইরে, কিন্তু এখানে মনে রাখো এই যে থার্ড পারসন সিঙ্গুলার তো নয়, এটা প্লুরাল। আর আমি বলেছি যে থার্ড পারসন প্লুরালেই শুধুমাত্র এস ইএস যোগ হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আর এস ইএস যোগ হবে না, এক্ষেত্রে রান হবে। ঠিক আছে, তাহলে দ্য বাসেস রান অন দ্য রোড এভরি আওয়ার, এটাই হয়ে গেল সলভ। নেক্সট আছে অ্যাপেলস। অ্যাপেলস কি, অ্যাপেলস মানে আপেলগুলি, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল, এটা সিঙ্গুলার নয় প্লুরাল। তাহলে প্লুরাল হলে তো আর এস ইএস যোগ হবে না, তাহলে গেটেই থাকবে, এইখানেও গেট ব্যবহার হবে। 3 নম্বরটা দেখো, মিনা ড্যাশ অন দ্য স্টেজ, তো ডান্স আছে ভার্বটা, তাহলে মিনা কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা কি করব ড্যান্সেস, কারণ এস যোগ করতে হবে ভার্বের সঙ্গে, নিয়ম অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস হয়। তো মিনা আই আর ইউর বাইরে থার্ড পারসন আর সিঙ্গুলার, তার জন্য ড্যান্সেস। নেক্সট দি লাস্ট বাস নর্মালি ড্যান্সেস হবে, তাহলে এটি কী হবে, তাহলে 3 নম্বরটা হবে ড্যান্সেস, ড্যান্সেস। নেক্সট আমরা 4 নম্বরটা দেখব, দ্য বাস নর্মালি ড্যাশ অ্যাট মিডনাইট, ভার্ব আছে লিভ, তা লিভ মানে ছাড়া, আর এইখানে দি লাস্ট বাস এটা কি হচ্ছে, এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার, তাহলে হবে লিভস, লিভস এস হবে, লিভস অ্যাট মিডনাইট। লাস্ট 5 নম্বরেরটা হি ড্যাশ ডিনার অ্যাট 8 PM, তাহলে নট হ্যাভ, তাহলে হি নট হ্যাভ আছে, তাহলে আমরা যদি নেগেটিভ করি তখন কি আনি, ডাজ নট আনি, ডাজ আনি, তাহলে ডাজ নট, কেন ডাজ হলো, কারণ হিটা থার্ড পারসন, তাহলে হি ডাজ নট হ্যাভ ডিনার অ্যাট 8 PM হয়ে গেল। তাহলে এই 4টে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট আজকে শিখে গেলাম। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে কন্টিনিউয়াসটা আলোচনা করব। তো প্রেজেন্ট ইনডিফিনাইটসে মেন ফান্ডা হলো যে সাবজেক্ট এর উপর ডিপেন্ড করে ভার্বের সঙ্গে এস ইএস যোগ করবে, তারপরে অবজেক্ট, আর প্রশ্ন করতে গেলে ডু বা ডাজকে আনতে হবে সামনে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করো।